আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আপনাদের সামনে ভৌতিক ও আধ্যাত্মিকের 11তম এপিসোড শুরু করতে যাচ্ছি। আপনারা অবশ্যই থাম্বনেইলে দেখতে পাচ্ছেন আজকের এপিসোডটি হচ্ছে পাতা খেলা নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ নানান বৈচিত্র্যের দেশ, 6 ঋতুর দেশ। এই দেশের আনাচে কানাচে নানান জায়গায় নানান ধরনের মিথ প্রচলিত থাকলেও একটি ভয়ঙ্কর এবং বান মারা বা কালো জাদু সম্পর্কিত একটি খেলা, যা বাংলাদেশে সবাই খুব আনন্দ নিয়ে খেলাটি উপভোগ করে। পাতা খেলা অনুষ্ঠিত হলেও ভয়ঙ্কর কিছু ঘটনা রয়েছে যা বাংলাদেশের অহরহই হরহামেশাই হয়ে থাকে। প্রিয় লিসেনার্স, বাংলাদেশের এই খেলাটিকে ঐতিহ্যবাহী খেলা হিসেবে ধরা হয়ে থাকে, কিন্তু ঐতিহ্যগত দিক দিয়ে হলেও এর রয়েছে একটি চরম অপ্রিয় হলেও সত্য কালো অধ্যায়: বান মারা, কালো জাদু করা। প্রিয় লিসেনার্স, আপনাদের আজকে ভয়ঙ্কর পাতা খেলার পিছনের গল্প নিয়ে আজকের এপিসোডটি সাজানো হয়েছে। কোথাও যাবেন না, ধৈর্য ধরে শুনুন। আমরা সরাসরি আমাদের ঘটনায় চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনাদের একটি বিষয় সম্পর্কে ভালো করে অবগত করিয়ে দিচ্ছি। বিষয়টি হচ্ছে পাতা খেলা। আপনারা যারা এখনও ইউটিউবে বা নানান ধরনের ফেসবুক পেজে অথবা সরাসরি আপনারা এই পাতা খেলা সম্পর্কে কোথাও না কোথাও কোনো না কোনো বিষয় নিয়ে আপনারা শুনেছেন। তো যাই হোক প্রিয় লিসেনার্স, পাতা খেলার একটি নিয়ম যা আপনারা সবাই জানেন, তবুও ঘটনাটির স্বার্থে আমরা একটু বলে নিচ্ছি। পাতা খেলার সাধারণত নিয়ম হচ্ছে, একটি মানুষ অথবা কিছু মানুষ যাদেরকে পাতা হিসেবে অংশগ্রহণ করে, যারা মন্ত্রের প্রভাব থেকে নিজেদের মনস্থির রাখার চেষ্টা করে। এইখানে কিছু তান্ত্রিক বা ওঝা টাইপের যারা কয়েকজন মিলে একটি দল গঠন করে এবং তারা সম্মিলিতভাবে নানান ধরনের বান মারা এবং মন্ত্র পড়তে থাকে। মন্ত্র পাঠ করে পাতাদের নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। তারা বিভিন্ন ধরনের বান মেরে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বান হচ্ছে গোছোয়া বান, গোবরী বান, উড়ালটি বান। এরকম বান ব্যবহার করে বলে এই ধরনের খেলাটির একটি ভয়ঙ্কর অধ্যায় রয়েছে, যা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এখানে যে বিজয়ী হয়, অর্থাৎ যে তান্ত্রিক তাদের মন্ত্রের জোরে পাতাদের নির্দিষ্ট বৃত্ত থেকে বাইরে টেনে আনতে পারে, তিনি বিজয়ী হন। আবার যে পাতা তান্ত্রিকের মন্ত্রের শক্তিকে প্রতিহত করে নিজের সীমানায় অটল থাকতে পারে, তাকেও বিজয়ী ঘোষণা করা হয়। এই খেলাটি অনেক পুরাতন এবং এটি মূলত মনসা পূজার পর বা আদিবাসী সমাজে বেশি প্রচলিত ছিল। আধুনিকতার ছোঁয়ায় অনেক ঐতিহ্যবাহী খেলার মতো এটিও হারিয়ে যেতে বসেছে যদিও, তবে এখনও কিছু এলাকায় গ্রামীণ মেলা বা বিশেষ আয়োজনে এই খেলার প্রচলন দেখা যায়। এটি দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় এবং কৌতূহল উদ্দীপ্ত একটি খেলা। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই ঘটনাটি খুব বেশি দিন আগের নয়। ঘটনার শুরুটা হয়েছিল বছর 5 আগে। নেত্রকোনা জেলার এক প্রত্যন্ত গ্রাম। শ্রাবণের শেষ দিকে যখন আকাশ মেঘলা আর বাতাস ভারী হয়ে ওঠে, তখন গ্রামের প্রান্তে পুরনো বটগাছের নিচে পাতা খেলার আসর বসত। এবারেও তার ব্যতিক্রম হয়নি, তবে এবছরের পাতা খেলাটা অন্যরকম ছিল। শোনা যাচ্ছিল পাশের গ্রামের এক নতুন ওঝা এসেছে, যার নাকি ভয়ানক ক্ষমতা। তার নাম কালোমানিক। লোকমুখে ফিসফাস চলত, তিনি নাকি শ্মশানের বিভিন্ন ধরনের মানুষের অংশ বিশেষ নিয়ে বিশেষ মন্ত্র তৈরি করেছেন, যা পাতাদের আত্মাকে পর্যন্ত কেড়ে নিতে পারে। লিসেনার্স, আপনারা জানেন পাতা খেলায় যারা মন্ত্র পাঠ করে থাকে, অর্থাৎ
আপনারা যদি কেউ দেখে থাকেন তবে ব্যাপারটি আপনাদের সামনে আরও ভালোভাবে সুস্পষ্টভাবে আপনার সামনে দৃশ্যপটে ভেসে উঠবে। অর্থাৎ বিশাল একটি ক্ষেত থাকে যার মাঝখানে কয়েকজন পাতা অথবা একজন পাতা অর্থাৎ মানুষকে মন্ত্রপুত করা হয় এবং চারপাশে অর্থাৎ যারা এই পাতা খেলায় অংশগ্রহণ করতে আসে তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে গোল বৃত্তে মাঝখানে বসে তারা পাতাদের আকৃষ্ট করতে থাকে। অনেক সময় দেখেছেন বিভিন্ন ধরনের পাতা খেলা, তার মধ্যে অনেকেই দেখবেন পাতারা সাপের মতো নাগিন ডান্স দিচ্ছে বা এরকম আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে, যা আসলে আমাদের চোখে যদিও ব্যাপারটুকু খুব আনন্দদায়ক, কিন্তু এর পিছনে রয়েছে কিছু ভয়ঙ্কর ঘটনা। তো প্রিয় লিসেনার্স, চলুন আমরা আবার ঘটনায় ফিরে যাই। খেলার দিন সন্ধ্যায় গ্রামের মানুষ জড়ো হয়েছিল বটগাছের তলায়। পুরনো উঝা রমজান আলী, যার বহু বছরের অভিজ্ঞতা, কিছুটা চিন্তিত মুখে বসেছিলেন সে। কালো মানিকের চোখ মুখে একটা রহস্যময় হাসি, যা উপস্থিত সকলের মনে অস্বস্তির সৃষ্টি করছিল। খেলার নিয়ম অনুযায়ী বৃত্তের মাঝে 8জন পাতা, তাদের চোখ বন্ধ, শরীর একেবারেই স্থির। রমজান আলী প্রথমে মন্ত্রপাঠ শুরু করলেন। বাতাস ভারী হয়ে উঠল তার কণ্ঠস্বরে। পাতাদের কপালে হালকা ঘাম দেখা গেল, কিন্তু তার অবিচল রইল। এরপর শুরু হলো কালো মানিকের পালা। তার কণ্ঠস্বর যেন পাথরের বুক চিরে বেরিয়ে আসা আর্তনাদ। মন্ত্রের প্রতিটি শব্দ বাতাসে বিষাক্ত ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে পাতাদের শরীরে কম্পন শুরু হলো। কারো কারো মুখ বেঁকে গেল ব্যথায়, যেন অদৃশ্য কেউ তাদের শরীরে তীক্ষ্ণ সূচ ফোটাচ্ছে। হঠাৎ বৃত্তের মাঝ থেকে একজন পাতা চিৎকার করে উঠল। তার দুচোখ বিস্ফোরিত হয়ে যাচ্ছিল, যেন সে কোনো ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে। তার শরীর বৃত্তের বাইরে ছিটকে পড়ল। জ্ঞান হারালো সে। রমজান আলী দ্রুত তার দিকে এগিয়ে গেলেন, কিন্তু কালো মানিক শুধু রহস্যময়ভাবে হাসতে লাগলেন। এরপর যা ঘটল তা আরও যেন ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি করল। কালো মানিকের মন্ত্রের তীব্রতা যেন বেড়েই চলল। একে একে আরও 2জন পাতা তাদের শরীরের নিয়ন্ত্রণ হারালো। তাদের চিৎকার আর গোংরানিতে বাতাস ভারী হয়ে উঠল। রমজান আলীর মন্ত্র যেন কালো মানিকের ভয়ানক শক্তির কাছে দুর্বল হয়ে পড়ছিল। তখন সন্ধ্যা গভীর, আকাশে কালো মেঘ আরো ঘন হলো। প্রিয় লিসেনার্স, বিদ্যুতের ঝলকানিতে বটগাছের ডালপালাগুলো যেন কঙ্কালের মতো দেখাচ্ছিল। গ্রামের মানুষ ভয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছিল, অনেকেই মনে মনে দোয়া পড়ছিল। একসময় বৃত্তের মাঝে শুধু 3জন পাতা অবশিষ্ট রইল। তাদের মুখ যেন ফ্যাকাশে হয়ে গেছে, চোখ ঘুমে ঘুমে আধবোঝা ভাব। মনে হচ্ছিল তাদের শরীর থেকে প্রাণ শক্তি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। কালো মানিকের হাসি আরও যেন চওড়া হলো। তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো লাগছিল। ঠিক সেই মুহূর্তে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। হঠাৎ করেই চারদিক থেকে শেয়ালের ডাক ভেসে এলো। একসঙ্গে এতগুলো শেয়ালের চিৎকার আগে কেউ কখনো শোনেনি। কালো মানিকের মন্ত্রের ছন্দ ভাঙল, তার মুখের হাসি মিলিয়ে গেল। বাকি 3জন পাতার শরীরে যেন নতুন করে শক্তি ফিরে এলো। তারা একসঙ্গে চিৎকার করে উঠলেন এবং কালো মানিকের দিকে তাকালেন। তাদের চোখে ভয় নয়, বরং এক অস্বাভাবিক তেজ দেখা গেল। কালো মানিক হতভম্ব হয়ে 2 পা পিছিয়ে গেলেন। তার মুখের আত্মবিশ্বাস কর্পূরের মতো উবে গেল। তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেন, অন্ধকারে মিলিয়ে গেলেন। প্রিয় লিসেনার্স, এরপর থেকেই গ্রামে আর কখনো কালো মানিককে দেখা যায়নি। তবে সেই রাতের পাতা খেলার ভয়াবহতা আজও গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। শোনা যায় অমাবস্যার রাতে নাকি এখনো সেই বটগাছের তলায় পাতাদের আর্তনাদ শোনা যায়, আর কালো মানিকের সেই রহস্যময় হাসি যেন বাতাসে ভেসে বেড়ায়। যারা কৌতূহলী হয়ে সেই রাতে পাতা খেলার ভিডিও ধারণ করার চেষ্টা করেছিল, তাদের ক্যামেরাতে নাকি আজও স্পষ্ট কিছু ভয়ানক ছবি ধরা পড়ে, যা দেখলে বুকের রক্ত হিম হয়ে যায়।
প্রিয় লিসেনার্স, পাতা খেলার ভয়ঙ্কর একটি ঘটনার প্রথম ঘটনা আপনারা শুনলেন। আরও একটি ঘটনা রয়েছে যা আপনাদের আরও বেশি কৌতূহলী করে তুলবে। প্রিয় লিসেনার্স, পাতা খেলার বিভিন্ন নিয়ম রয়েছে। তার মধ্যে একসাথে দলগতভাবে কাজ করা, আবার সিঙ্গেল অর্থাৎ একজন মাত্র পাতা থাকবে এবং চারপাশে নির্দিষ্ট দল থাকবে যারা সেই নির্দিষ্ট পাতাটিকে তাদের কোর্টে বা তাদের বৃত্তের ভিতরে কিছু সময়ের জন্য স্থবির করে ফেলবে। তো যাই হোক প্রিয় লিসেনার্স, চলুন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাই। ঘটনাটি প্রায় 30 থেকে 40 বছর আগে। নেত্রকোনা সদর থেকে খানিকটা দূরে এক পরিত্যক্ত ভিটা ছিল যা গ্রামের সবাই ভূতের ভিটা নামেই চিনত। সেখানে নাকি বহু বছর আগে এক সম্ভ্রান্ত জমিদার পরিবার বাস করত। কিন্তু হঠাৎ করে একদিন পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়, অথবা এক রহস্যজনক মহামারীতে সবাই মারা যায়। ঠিক এরকমই একটি মিথ প্রচলিত হয়ে গিয়েছিল, যার জন্য গ্রামের মানুষ সবাই এই বাড়িটিকে ভূতের ভিটা নামে চেনে। গ্রামের কেউ দিনের বেলায় সেই ভিটার পাশ দিয়ে যেত না, রাতের কথা তো বাদই দিলাম। শোনা যেত মাঝরাতে নাকি সেখানে থেকে বিলাপের শব্দ আসে, নুপুরের ঋণি ঝিনি শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে বাড়ির ছায়াগুলোও নাকি নড়ে ওঠে। তবে এই ভিটার সঙ্গে একটি নির্দিষ্ট ঘটনার কথা আজও অনেকের মনে গেঁথে আছে। প্রিয় লিসেনার্স, আপনারা খোঁজ নিলে এই ঘটনার সত্যতা আজও পাবেন। গ্রামে এক ছেলে ছিল, নাম তার রাজু। সে ছিল খুবই দুঃসাহসী, অনেকটা জেদি প্রকৃতির। সে ভূতে বিশ্বাস করতো না কখনোই, সবটাই কুসংস্কার বলে উড়িয়ে দিত। একদিন বন্ধুদের সাথে বাজি ধরল সে রাতের বেলা ভূতের ভিটায় যাবে এবং সেখান থেকে একটি প্রমাণ নিয়ে আসবে। বন্ধুরা বারবার বারণ করা সত্ত্বেও রাজু কথাটি আমলে নেয় না। তার পরিকল্পনা ছিল অন্ধকার গভীর হলে সে ভূতের ভিটার ভেতরের কুয়ো থেকে এক ঘটি জল তুলে আনবে। কুয়োটা নাকি সে বাড়ির একমাত্র অক্ষত জিনিস ছিল যা আজও জমিদার বাড়ির স্মৃতি বহন করে। সেই রাতে চারপাশে যখন ঘুটঘুটে অন্ধকার, রাজু একা ভূতের ভিটার দিকে রওনা দিল। গ্রামের অনেকেই জানতো সে কি করতে যাচ্ছে, কিন্তু কেউই তাকে আটকাতে পারল না। রাত তখন প্রায় 2টো। রাজু যখন ভিটার কাছাকাছি পৌঁছল তখন চারপাশে নীরবতা যেন হাড় হিম করে দিচ্ছিল। ঝিঝি পোকার একটানা ডাক আর শেয়ালের চিৎকার ছাড়া আর কোনো শব্দই যেন এই ভূতের ভিটার চারপাশের কোথাও কিচ্ছু ছিল না। ভিটার ভেতরে ঢুকেই রাজুর গা ছমছম করে উঠল। বাতাসে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন অনেক দিনের পুরনো জিনিস পচে যাওয়া গন্ধ। চারদিকে শুধু ভাঙা ইটের স্তূপ আর আগাছায় ভরা। রাজু ধীরে ধীরে কুয়োর দিকে এগিয়ে গেল। কুয়োটা ছিল অনেকটা গভীরে, তার চারপাশে মোটা শ্যাওলা জমেছিল। রাজু ধীরে ধীরে কুয়োটার কাছে পৌঁছয় এবং দড়ি আস্তে আস্তে কুয়োর ভেতরে বালতি সমেত নামিয়ে দেয়। বালতি যখন কুয়োর গভীর জলে ডুবল তখন হঠাৎ রাজু একটা শব্দ শুনতে পেল, একটা খুব ক্ষীণ অস্বাভাবিক হাসির শব্দ, যেন জলের নিচ থেকে ভেসে আসছে। প্রথমে সে ভাবল তার মনের ভুল, কিন্তু এরপর জল থেকে একটা হিমশীতল বাতাস তার মুখে এসে লাগলো। এইবার রাজু কিছুটা ভয় পেয়ে যায় এবং রাজুর হাত কিছুটা কেঁপে ওঠে। সে দ্রুত বালতি টেনে তুলতে শুরু করলো। যখন বালতি প্রায় উপরে উঠে এসেছে ঠিক তখনই রাজু দেখল বালতির মধ্যে শুধু জল নয়, জলের উপরে একটা লাল রঙের কিছু ভাসছে। ব্যাপারটিকে প্রথমে খুব বেশি আমলে নিল না রাজু।
প্রথমে সে ভাবল পাতা বা অন্য কিছু হবে, কিন্তু যখন বালতি পুরোপুরি উপরে উঠল, রাজু যেন ভয়ে একেবারে বরফ হয়ে গেল। বালতির জলের উপর একটা ছোট্ট শুকনো মানুষের আঙ্গুল ভাসছে। তার নখের দিকটা কালো হয়ে আছে, মনে হচ্ছে যেন আগুনে পুড়ে গেছে। আতপোড়া মানুষের হাড়। রাজু ভয়ে চিৎকার করে উঠল এবং বালতি ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করলো। সে থামল না যতক্ষণ না গ্রামের একেবারে শেষ প্রান্তের দিকে এসে পৌঁছল। গ্রামের মানুষ তার চিৎকার শুনে বেরিয়ে আসলো। রাজুর অবস্থা দেখে সবাই হতভম্ব। তার শরীর কাঁপছিল, চোখগুলো কুটুর থেকে যেন ভয়ে বের হয়ে আসার মতো অবস্থা, আর মুখ দিয়ে শুধু অস্পষ্ট শব্দ বেরোচ্ছিল। গ্রামের বয়স্করা তাকে অনেক প্রশ্ন করলো, কিন্তু রাজু শুধু থরথর করে কাঁপতে লাগলো। সে শুধু আঙ্গুল, লাল আঙ্গুল বলে বিড়বিড় করছিল। গ্রামের ওঝা কবিরাজ এসে তাকে দেখার পর বলেছিল রাজুর উপর কোনো খারাপ আত্মা ভর করেছিল, বা সে কোনো ভয়ঙ্কর অথবা অলৌকিক কিছুর সম্মুখীন হয়েছিল। এরপর থেকে রাজু আর স্বাভাবিক হতে পারেনি। সে কথা বলতো না, শুধু গভীর রাতে একা একা বিড়বিড় করত আর মাঝে মাঝে অস্বাভাবিকভাবে হাসত। একসময় সে গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। কেউ তার খবর আর পায়নি। ভূতের ভিটার সেই আঙুলের ঘটনা আজও নেত্রকোনার অনেক গ্রামেই প্রচলিত রয়েছে। কেউ কেউ বলে ওটা ছিল জমিদার পরিবারের কোনো অভিশপ্ত আত্মার চিহ্ন, আবার কেউ বলে ওটা ছিল কোনো জিনের কারসাজি। সত্য যাই হোক না কেন, এই ঘটনা আজও বহু মানুষকে ভূতের ভিটার পাশ দিয়ে যেতে ভয় পাইয়ে দেয়, এবং এটি সত্য ঘটনা একটি ভয়ঙ্কর জনশ্রুতি হিসেবে টিকে আছে এখনো। প্রিয় লিসেনার্স, ঘটনা 3। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামটির নাম সম্ভবত আমাদের ঘটনা যে পাঠিয়েছেন তিনি ভালোভাবে বলতে পারেননি, তবে আমরা ধরে নিচ্ছি দুর্গাপুর গ্রামে। আমাদের ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। যে এই ঘটনার একেবারেই কাছ থেকে দেখেছেন, এবং এই ঘটনার সাথে আমাদের এই প্রিয় ভাইটিও জড়িত। তো প্রিয় লিসেনার্স, চলুন আমাদের যেইভাবে ঘটনা পাঠানো হয়েছে আমরা ঠিক সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের 4 বন্ধু, আমি, সুমন, রাজু আর হাসান, আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গ্রীষ্মের ছুটিতে সবাই মিলে বেরিয়েছিলাম গ্রাম বাংলার লোক সংস্কৃতি নিয়ে একটা ডকুমেন্টারি বানানোর জন্য। সেই সূত্রেই খবর পেলাম দুর্গাপুরের এক অখ্যাত গ্রামে নাকি এখনো পাতা খেলার প্রচলন আছে, তাও এমন এক পদ্ধতিতে যা নাকি পাতাল খেলা নামেও পরিচিত। এই খেলার নিয়ম নাকি আরো ভয়ঙ্কর, যেখানে পাতাদের শরীর নয়, আত্মাকে নাকি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। আমরা জানতাম এটা একটা স্পর্শকাতর বিষয়, গ্রামের মানুষ সহজে সবের গভীরে ঢুকতে দেবে না, কিন্তু আমাদের জেদ ছিল প্রবল। অনেক খুঁজে খুঁজে স্থানীয় এক পরিচিত সাংবাদিকের রেফারেন্সে আমরা সেই গ্রামের এক প্রবীণ ওঝার সন্ধান পেলাম, যার নাম ছিল কালো মাঝি। তার বয়স প্রায় 80 ছুঁই ছুঁই, কিন্তু চোখ দুটোতে এমন এক গভীরতা আর তীক্ষ্ণতা ছিল যা দেখলে মনে হবে যেন যুগ যুগ ধরে সে 1000 বছরের সাক্ষী। তার মুখে আর হাতে অজস্র বয়সের ছাপ, কিন্তু কণ্ঠস্বর ছিল আশ্চর্য রকমের জোরালো এবং কিছুটা গম্ভীর। প্রথম সাক্ষাতেই কালো মাঝি আমাদের উদ্দেশ্যে
উদ্দেশ্য শুনে ভ্রু ভ্রু কুঁচকেছিলেন। বাবারা, এসব খেলা তোমাদের শহরের মানুষদের জন্য নয়। এর ভেতরে যে অন্ধকার আছে তার নাগাল তোমরা পাবে না। ঠিক এরকমই কথা বলেছিলেন। কেমন যেন ঠান্ডা লোহার মতো আমাদের বুকে বিঁধেছিল কথাগুলো। সুমন, আমাদের দলের সবচেয়ে সাহসী ছেলেটা, বলল, গুরুজি, আমরা শুধু দেখতে চাই, কিছুটা ডকুমেন্টারি করে রাখতে চাই, আমাদের ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। অনেক অনুনয় বিনয়ের পর কালো মাঝি রাজি হলেন, তবে একটা শর্ত দিলেন, যা দেখবে, যা শুনবে, তা তোমাদের হৃদয়ে গেঁথে থাকবে। এর থেকে মুক্তির কোনো পথ থাকবে না। আর খেলার সময় কোনো বাধা দেবে না, কোনো প্রশ্ন করবে না, চুপচাপ সব দেখবে। আমরা সবাই কৌতূহলবশত সানন্দে রাজি হলাম। তখনও বুঝিনি এই শর্তের আড়ালে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। খেলার দিন ঠিক হলো পূর্ণিমার রাতে। গ্রাম থেকে খানিকটা দূরে এক পুরনো শ্মশানের পাশে ফাঁকা জায়গায় খেলাটি হবে। গ্রামের মানুষজন সেখানে জড়ো হতে শুরু করলো সন্ধ্যা থেকেই। 50 জনের মতো লোক হবে। সবাই কেমন যেন চাপা উত্তেজনার ভয়ের মিশেলে চুপচাপ বসে আছে। তাদের চোখ মুখে এক অদ্ভুত নীরবতা, যা দেখে আমার বুকটা ছ্যাদ করে উঠল। চারপাশে মশাল জ্বালানো হয়েছে, আর আবছা আলোয় শ্মশানের গাছপালাগুলো কেমন যেন ছায়ার মতো নাচছে। আমাদের দলের হাসান ছিল ভিডিওগ্রাফার। সে তার ক্যামেরা সেট করছিল, আর আমরা বাকিরা পরিবেশটা বোঝার চেষ্টা করছিলাম। বাতাসের একটা শিরশিরে ঠান্ডা ভাব, যদিও তখন ভরা গ্রীষ্মকাল। কালো মাঝি আসলেন, তার সাথে আরো 3 জন মধ্যবয়সী লোক। তাদের মুখগুলো কেমন যেন নির্জীব, চোখগুলো কিছুটা লালচে। কালো মাঝি জানালেন, এরাই আজকের খেলার পাতা। 3 জনকে একটি বৃত্তের মধ্যে বসানো হলো। বৃত্তটা নাকি আঁকা হয়েছিল মানুষের এবং পশুর রক্ত আর হাড় দিয়ে। আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম বৃত্তের মাটি কেমন যেন অস্বাভাবিক কালো দেখাচ্ছিল। পাতারা ধীরে পায়ে বৃত্তের মধ্যে গিয়ে বসলেন, যেন গভীর কোনো ঘোরের মধ্যে আছেন সবাই। তাদের পরনে ছিল সাদা থান কাপড়। কালো মাঝি মাঝখানে বসলেন। তার সামনে রাখা হলো কিছু শুকনো পাতা, কিছু অজানা পাখির পালক, আর একটা মাটির হাঁড়ি। তিনি হাঁড়ির ভেতরে কি যেন গুঁড়ো মিশিয়ে দিলেন, আর শুকনো পাতাগুলো পুড়িয়ে দিলেন। এক অদ্ভুত তীব্র গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ল, যা নাকে যেতেই আমাদের গা গুলিয়ে উঠল। এরপর কালো মাঝি মন্ত্রপাঠ শুরু করলেন। তার কণ্ঠস্বর প্রথমে নিচু ছিল, কিন্তু ধীরে ধীরে তা গভীর থেকে গভীরে প্রবেশ করতে লাগলো। মন্ত্রের শব্দগুলো যেন শুধু কানে নয়, সরাসরি মস্তিষ্কে আঘাত করছিল। আমার মনে হচ্ছিল যেন আমাদের চারপাশের অদৃশ্য কোনো শক্তি ঘুরপাক খাচ্ছে। বাতাস ভারী হয়ে উঠল। মশালগুলোর শিখাগুলো পাগলের মতো দুলতে লাগলো, অথচ বাইরের কোনো বাতাস ছিল না। 3 জন প্রথমে স্থির ছিলেন, কিন্তু মন্ত্রের তীব্রতা বাড়ার সাথে সাথে তাদের শরীর কাঁপতে শুরু করলো। তাদের চোখগুলো তখনও বন্ধ ছিল, কিন্তু মুখ বিকৃত হয়ে উঠছিল, যেন ভেতরে কোনো অদৃশ্য যন্ত্রণা হচ্ছে। হাসানের ক্যামেরা একটানা চলছিল, আর সুমনের হাতে ছিল সাউন্ড রেকর্ডার। রাজু শুধু ফ্যাল ফ্যাল করে দেখছিল। হঠাৎ কালো মাঝে এক অদ্ভুত তীক্ষ্ণ শব্দ করে উঠলেন, যা মানুষের গলার শব্দ মনে হলো না। তার হাত থেকে ধোঁয়া উঠতে শুরু করলো। মনে হলো তার শরীরের ভেতর থেকে কোনো শক্তি বেরিয়ে আসছে। আর ঠিক তখনই 3 জনের মধ্য থেকে একজন
যার নাম যতদূর মনে আছে গণেশ ছিল। তার শরীরটা প্রবলভাবে ঝাঁকুনি দিতে থাকলো। তার চোখ খুলে গেল। সেই চোখে কোনো মানুষের দৃষ্টি ছিল না, ছিল এক আদিম হাহাকারময় তাকানো। তার মুখ থেকে এক বীভৎস হাসি বেরিয়ে এলো, যা শুনে আমাদের মেরুদণ্ডের হাড় বরাবর একটা ঠান্ডা শীতল স্রোত নেমে গেল। সে হাসছিল না, যেন তার ভেতর থেকে অন্য কেউ হাসছে। কালোমাঝি তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে কি যেন মন্ত্র আওড়ালেন। গণেশের শরীরটা ধরফর করে উঠল। সে বৃত্ত থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু অদৃশ্য কোনো শক্তি তাকে ভেতরে আটকে রেখেছিল। তার মুখ দিয়ে গোংরানির শব্দ বেরোচ্ছিল। মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে গণেশের। আমাদের দলের সুমন, যে এতদিন সবকিছু বিজ্ঞান দিয়ে বোঝাতো, সে ছেলেটির মুখও যেন ফ্যাকাশে হয়ে গেল। রাজু ভয়ে কাঠ হয়ে গেছে। আমার ক্যামেরার ভিউ ফাউন্ডারে চোখ রেখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম গণেশের শরীরের উপর দিয়ে কেমন যেন কালো ছায়া, মনে হচ্ছে জোকের মতো কিলবিল করছিল। দ্বিতীয় পাতা, যার নাম ছিল মহিন্দর, তার শরীরে এবার অদ্ভুতভাবে নড়তে শুরু করলো। তার হাত পা যেন কোনো অদৃশ্য সুতা দিয়ে বাঁধা, যা তাকে জোর করে নাচিয়ে তুলছে, এইরকম মনে হচ্ছে। সে উঠে দাঁড়ালো এবং বৃত্তের মধ্যেই এক অস্বাভাবিক নাচ নাচতে শুরু করলো। যা কোনো স্বাভাবিক মানুষের নাচের মতো ছিল না। তার চোখগুলো যেন উল্টে গিয়েছে। চোখের মনির জায়গায় শুধু সাদা অংশটুকু দেখা যাচ্ছিল, আর মুখ দিয়ে এক ধরনের ফেনা বেরোচ্ছিল। কালোমাধির চোখ বন্ধ করে মন্ত্র পড়েই চলছেন। তার কপাল থেকে ঘাম ঝরছে, যা মশালের আলোয় চিকচিক করছিল। সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটল তৃতীয় পাতাকে নিয়ে, যার নাম ছিল রতন। কালোমাঝির মন্ত্র আর তীব্র থেকে তীব্রতর মন্ত্রের প্রত্যেকটা আঘাত তার কণ্ঠস্বর এমন এক উচ্চতায় পৌঁছলো, যা শুনে মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে। রতনের শরীর হঠাৎ স্থির হয়ে গেল। সে ধীরে ধীরে তার হাত দুটি মাথার উপরে তুলল। তার মুখটা কেমন যেন কুঁকড়ে গেল, যেন সে তীব্র যন্ত্রণায় ভুগছে। এরপর যা ঘটল তা আমি জীবনেও ভুলব না। রতনের শরীর থেকে এক অদ্ভুত আলো বের হতে শুরু করলো। ধূসর থেকে এক অদ্ভুত আলো বের হতে যেন আবছা আবছা কিছুটা অবয়বের মতো দেখাচ্ছিল, আর তার নিস্তব্ধ মুখ থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যা শুনে মনে হলো যেন কোনো আত্মা তার দেহ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই হাসান, যে ক্যামেরা ধরেছিল, হঠাৎ তার হাতে ধরা ক্যামেরাটি মাটিতে পড়ে গেল। তার শরীরটা এমনভাবে কাঁপছিল যেন তাকে বিদ্যুৎ স্পৃষ্ট করা হয়েছে। জ্ঞান হারালো না, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছিল। সে শুধু একটা কথাই ফিসফিস করে বলল, ওরা আসছে, ওদের শব্দ। আমি হাসানের দিকে তাকালাম। তার মুখে এক অবর্ণনীয় ভয়, যা আগে কখনোই দেখিনি। সে এমনভাবে কাঁপছিল যেন অদৃশ্য কোনো কিছুর সঙ্গে লড়াই করছে সে। কালোমাঝি হঠাৎ চোখ খুলে তাকালেন। তার চোখে এক মুহূর্তের জন্য যেন চরম আতঙ্কের ছায়া দেখলাম। তিনি চিৎকার করে উঠলেন,
বন্ধন ভাঙছে, ওদের ধরো। গ্রামের কিছু লোক ছুটে গিয়ে গণেশ আর মহিন্দরকে ধরে ফেলল। তাদের শরীর তখনও অস্বাভাবিকভাবে কাঁপছিল, কিন্তু তারা বৃত্ত থেকে বেরোনোর চেষ্টা করছিল না। কিন্তু রতন, সে তখন স্থির, পাথরের মতো স্থির। তার শরীর থেকে সেই ধূসর আলো তখনও বেরোচ্ছিল। কালো মাঝি দ্রুত রতনের কাছে গিয়ে তার বুকে কি যেন আঁকলেন আর এক মুঠো ছাই তার মুখে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রতনের শরীর থেকে আলোটা মিলিয়ে গেল। রতন ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল, যেন তার ভেতরে আর কোনো প্রাণ নেই। কালো মাঝি আমাদের দিকে তাকালেন। তার চোখে ছিল এক গভীর ক্লান্তি আর হতাশা। তিনি বললেন, আর নয়, খেলা শেষ, যা দেখার ছিল দেখেছ, এখন ফিরে যাও, আর কখনোই এই খেলার ধারে কাছে এসো না। আমরা দ্রুত হাসানকে ধরে নিয়ে সেখান থেকে সরে আসলাম। শ্মশানের পরিবেশ তখনও কেমন যেন অস্বাভাবিক নীরব ছিল। মনে হচ্ছিল কিছু একটা আমাদের পিছু নিচ্ছে। পরের কয়েকটি দিন ছিল আমাদের জন্য বিভীষিকাময়। হাসান আর স্বাভাবিক ছিল না। সে শুধু বিড়বিড় করত, শব্দ শব্দ, জলের নিচের শব্দ। সে রাতে ঘুমোতে পারত না, বারবার আটকে উঠত। তার শরীর শুকিয়ে যেতে লাগলো। ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। ডাক্তার বলল সে নাকি মানসিক আঘাত পেয়েছে, কিন্তু আমরা জানতাম এটা তার চেয়েও গভীর কিছু। সুমনার রাজু চুপচাপ হয়ে গিয়েছিল। সে রাতের ভয়াবহতা যেন তাদের মনের গভীরে শেকড়ে গেড়েছিল। আমি নিজেও রাতে ঘুমোতে পারতাম না। রতনের শরীর থেকে বেরিয়ে আসা সেই আলো, গণেশের বীভৎস হাসি আর মহিন্দরের সেই অস্বাভাবিক নাচ, এই দৃশ্যগুলো আমার চোখের সামনে সারাক্ষণ ভাসত। কয়েক সপ্তাহ পর হাসান একেবারেই অসুস্থ হয়ে পড়ল। তার শরীর নিস্তেজ হয়ে গিয়েছিল। একদিন রাতে সে বিছানায় শুয়ে ফিসফিস করে বলল, ওরা ডাকছে পাতালপুর থেকে। পরদিন সকালেই সে মারা গেল। ডাক্তাররা কোনো কারণ বলতে পারল না। তারা শুধু জানালো তার শরীর হঠাৎ করে দুর্বল হয়ে গিয়েছিল, যেন তার ভেতরের সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। হাসানের মৃত্যুর পর আমাদের দলটা ভেঙে গেল। সুমন আর রাজু গ্রামে ফিরে গেল, আর কখনো শহরের দিকে আসেনি। আমি একা হয়ে গেলাম। সেই ঘটনার পর থেকে আমি আর কখনো ক্যামেরা হাতে নেইনি। সেই রাতে রেকর্ড করা ভিডিও ফুটেজগুলো আমি এক গভীর কুয়োয় ফেলে দিয়েছিলাম। আমি জানি সেগুলো যদি কেউ দেখতো তাহলে তার মানসিক অবস্থাও হয়তো হাসানের মতোই হতো। আমি এখনো অসুস্থ বোধ করি। জানি না আমাদের এই ঘটনাটি আপনাদের বিশ্বাস হবে কিনা, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনা যার কোনো ব্যাখ্যা আমার কাছেও নেই। যদি আপনাদের কারোর কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে তবে আমাকে জানাবেন। আজও যখন মেঘলা আকাশ দেখি বা পূর্ণিমার রাতে চাঁদের আলোয় শ্মশানের নীরবতা অনুভব করি, আমার মনে হয় কালো মাঝির কথাগুলো। তিনি বলেছিলেন, যা দেখবে, যা শুনবে, তা তোমাদের হৃদয়ে গেঁথে থাকবে। এর থেকে মুক্তির কোনো পথ থাকবে না। সত্যি সেই ভয়াবহ রাতের ঘটনা আমাকে আজও তাড়া করে বেড়ায়। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আপনাদের? আশা করি আপনাদের সবার ঘটনাটি ভালো লেগেছে। আপনাদের ঘটনা যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, এবং আমাদেরকে আপনার জীবনের সাথে ঘটে যাওয়া অলৌকিক, অদ্ভুত অথবা অতিপ্রাকৃত কোনো ঘটনা ইমেইল করে পাঠাতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা bashirkhan2294@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BASHIRKHAN2294@gmail.com। প্রিয় লিসেনার্স, আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন এই কামনায়
আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।